এখন আমি আছি ব্যাংককের বিখ্যাত খাওসান রোডে। আজকে আমি ব্যাংককের ঐতিহাসিক দুইটা মন্দিরে ঘুরে বেড়াবো। একটা মন্দিরে যেখানে রয়েছে শান্তি আর নির্জনতা, আর একটাতে রয়েছে রাজকীয় জৌলুসে ভরা পুরো থাইল্যান্ডের গর্ব। কিন্তু এই একটা মন্দিরেই আমাকে ঢুকতে দিল না। ছোটখাটো অনেক ইনফরমেশন জানতে ভিডিও স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ পারঞ্জনা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আমি এখন আছি খাওসান রোডে, আর আমি রয়েছি আমার ডরমিটরির পাশে। আমার ডরমিটরির নাম হচ্ছে ব্যাংকক। তো আজকে হচ্ছে আমি সারাদিন ঘুরবো এবং কি কি করবো সব আপনাদেরকে দেখাবো। মানে হেঁটে হোক, ট্রামে করে হোক, মেট্রোতে করে হোক, আমি আজকে সারাদিন ঘুরবো এবং কম খরচে কিভাবে ঘোরা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আশা করবো যে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমার ব্লগটি আপনাদের বেশ ভালো লাগবে। আমি হচ্ছে এখন ডরমিটরিতে আছি। সকালবেলা শাওয়ার নিয়ে তারপর হচ্ছে মানে আমার যে বেড আছে সেখানে বসলাম, রেডি হব। তো এখানে হচ্ছে আলো একটু কম, দ্যাটস ওয়াই একটু মানে খোলা মনে হচ্ছে। যাই হোক, এখান থেকে রেডি হয়ে বের হয়ে যাব। আজকে সারাদিন হচ্ছে আমি ঘোরাঘুরি করব আর সারাদিন আপনাদের জন্য ব্লগ বানাবো। আমি একটু ঝটপট রেডি হয়ে নেই। বাজেটের মধ্যে ঘুরতে চাইলে হচ্ছে ডরমিটরি বেস্ট। আমার মতো যারা সলো ঘুরেন তাদের জন্য হচ্ছে মানে কম বাজেটের মধ্যে ঘুরতে চাইলে ডরমিটরি ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ থেকে ঘুরতে চাইলে আসলে প্লেন ফেয়ারটা অনেক বেশি পড়ে যায়। তো সেই জন্য হচ্ছে মানে ডরমিটরি আমি প্রেফার করি। তো যারা আসলে ঘুরতে পছন্দ করেন, সারা বছর কাজ করে একটু টাকা জমান, তারপর হচ্ছে ঘুরতে বের হয়ে পড়েন, তাদের জন্য ডরমিটরি অনেক বেশি সেফ। তো আমি একটু ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর হচ্ছে বের হয়ে যাব। তো সে পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। এই তো ঝটপট রেডি হয়ে গেছি। এখন হচ্ছে জাস্ট একটু নাস্তা করবো, তারপর হচ্ছে বাইরে যাব। ঘুরতে আসলে আসলে অনেক কিছুই করতে হয়, সাথে করে ফুডও নিয়ে আসতে হয়। তো আমি হচ্ছে রাতের বেলা ঠিক আছে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে হচ্ছে এখন নাস্তা করতেছে। আর এখানে কিছু ফ্রুটস আছে, এটাও আমি নিয়ে এসেছিলাম ঢাকা থেকে। তো এগুলো খেয়ে হচ্ছে আমি বের হয়ে যাব। আমি জাস্ট আমার হোস্টেলে আছি, তো হচ্ছে একটু গরম পানি নিতে যাচ্ছি হোস্টেলে, একটু কফি খেয়ে তারপর হচ্ছে বার হবো। আর এই হোস্টেলে হচ্ছে খাবার পানি এবং মানে আসলে কোনো কিছুই নাই। গরম পানিটা কালকে রাতে জিজ্ঞেস করলাম যে গরম পানি পাওয়া যাবে কিনা, শুধু বলতেছে যে এটা একটু ফ্রি দিবে, আদারওয়াইজ কোনো কিছুই ফ্রি নাই। থাইল্যান্ড ব্লগ সিরিজের প্রথম পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আমার ডরমিটরি ভাড়া কত। আজকে আবার নতুন দর্শকদের জন্য বলছি, 2 দিনে আমার ডরমিটরি ভাড়া পড়েছে $18। কারো যদি আমার ডরমিটরির ঠিকানা লাগে তো কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব। আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স দেই, অনলাইনে ডরমিটরি বুকিং করার আগে 2-3টা জনপ্রিয় যে কোম্পানি রয়েছে সেগুলো একটু চেক করে তারপর হচ্ছে বুকিং করবেন, কারণ দাম হচ্ছে এক একটাতে $2-3 কম বেশি দেখায়। তো আমি বুকিং করার আগে একটু চেক করে নিয়েছি। হোস্টেলে ওঠার পর আমার একটা নতুন বন্ধু হয়েছে। তো কালকে রাত্রে হচ্ছে প্ল্যান করলাম যে ও আর আমি হচ্ছে একসাথে আছে ঘুরবো। তো হচ্ছে নাস্তা করছে, নাস্তাটা করা হলেই হচ্ছে আমরা দুজন বেরিয়ে পড়বো। আজকে সারাদিন ঘুরবো, অনেক মজা করবো। আমার একটা নতুন বন্ধু হয়েছে, ও হচ্ছে কলকাতাতে থাকে। বলো তোমার নাম বলো। আমার নাম রাজশ্রী, আমি কলকাতা থেকে এসেছি। তো আজকে হচ্ছে আমরা দুইজনে সারাদিন ঘুরবো। ভালো যে কি সলো ট্রাভেলে এসে জাস্ট একটা ফ্রেন্ড হয়ে গেছে। তো আজকে দুজন সারাদিন ঘুরবো, কি কি করবো সব আপনাদেরকে দেখাবো। ওয়ার ইন থারা ওয়াহিরান সামথিং, মেবি আই এম প্রোনাউন্সিং রং। একটু থাই ভাষা বুঝতে একটু সময় লাগবে। এটা আমাদের একদম হস্টেলের কাছেই, ওই ওয়াকিং ডিস্টেন্স 5-7 মিনিটের হবে। আমাদের হোস্টেল থেকে 5-7 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বাট না, গুগলে এখন আমাদের এটা দেখাচ্ছে 12 মিনিট। 12 মিনিট। হুম, তো 12 মিনিট হেঁটে হচ্ছে তারপর আমরা যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে আমরা রিভার বোট নেব। আর এখানে নামগুলো এত বেশি, হ্যাঁ 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 হ্যাঁ, প্রনাউন্সিয়েশনে অনেক ঝামেলা হয়। এখানে রাস্তাঘাট গুলো অনেক সুন্দর আর অনেক গরম, অনেক রোদ আছে। তাই হচ্ছে আমরা দুজনে হ্যাট নিয়ে এসেছি, তো এটা পরেই হচ্ছে ঘুরতেছে। মানে রোদ থেকে বাঁচতে গেলে অবশ্যই সানগ্লাস, সানস্ক্রিন এবং হচ্ছে হ্যাট নিয়ে আসতে হবে।
বা ছাতা ক্যারি করতে হবে। আজকে আমরা প্ল্যান করেছি দুইটা মন্দিরে যাব। প্রথমটা হচ্ছে ওয়ার্থ ইন দ্য ভিরাম, পরটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। ওয়ার্থ ইন দ্য ভিরাম আমাদের একদম হোস্টেলের পাশে, আর গ্র্যান্ড প্যালেসটা হচ্ছে একটু দূরে। বেড়াতে আসলে যেহেতু হাতে সময় কম থাকে, তাই হচ্ছে চেষ্টা করি একদিনে 2-3টা জায়গা ঘুরবার জন্য। আমার হোটেল থেকে আসতে এটা হচ্ছে 5 থেকে 7 মিনিট লাগলো। এই টেম্পলটাতে ঢোকার জন্য হচ্ছে আমরা টিকিট কেটেছি, না এক একটা টিকিটের প্রাইস হচ্ছে 40 বাত করে। তো এখন হচ্ছে পুরোটা ঘুরে দেখবো। আমি অনলাইনে চেক করলাম, তখন দেখলাম যে এটা হচ্ছে ফ্রিতে ঘোরা যাবে, বাট এখন এখানে আসার পর বলতেছে যে টিকিট লাগবে, টিকিট ছাড়া ঢোকা যাবে না। তো আমরা হচ্ছে 40 বাত করে টিকিট কিনলাম। তো দেখা যাক ভিতরে কি আছে। চ্যাট জিপি এবং গুগলে যখন চেক করলাম তখন দেখালো যে এই মন্দিরটা ফ্রি। আমার ধারণা আমি পেছনে গেট দিয়ে এসেছি, তাই হচ্ছে আমাদেরকে টাকা পে করতে হয়েছে। সামনে একটা বিশাল বড় গেট রয়েছে, সেখানে দিয়ে ঢুকলে হয়তো বা ফ্রিতে আমরা ঢুকতে পারতাম। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার্থ ইন দ্য ভিরাম মন্দিরের সামনে। এটা এমন একটা জায়গা যেখানে অনেক টুরিস্টই মিস করে যায়, কিন্তু যারা আসে তারা কিন্তু ভেতর থেকে আলাদা একটা শান্তি নিয়ে ফেরে। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। ওয়াও, ছোট্ট একটা পদ্ম ফুলের পানের ইয়ে রয়েছে, এখানে পদ্ম ফুল রয়েছে। বাহ, সুন্দর। আমি কালকে রাত্রে আসার সময় এই ফুলগুলো দেখলাম, এখানে দেখলাম। এই ফুলগুলো দেখলে আসলে মনে হয় যে প্লাস্টিকের ফুল, বাট এগুলো সব হচ্ছে সত্যিকারের ফুল। ওয়াট ইনথারা বিরাম হচ্ছে ব্যাংককের ফ্রা নাখন জেলার একটা ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। এটি মূলত খুব একটা পরিচিত না হলেও এখানকার সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে এখানে রয়েছে বিশাল দারুণ একটা বৌদ্ধ মূর্তি। এই মন্দিরটা রাতায়ন কোসিন যুগে প্রতিষ্ঠিত হয়। প্রথমে আমি শুনে একটু অবাক হয়েছিলাম যে এইখানে নাকি আগে শশার ক্ষেত ছিল। কোন একটা অজানা কারণে এই মন্দিরটার নাম ছিল ওয়াত রাই ফ্রি। এখন সময় বদলেছে, দিন বদলেছে, এখন এই মন্দিরটার নাম হয়েছে ওয়াট ইন দ্য ভিরাম, আর এই নামেই হচ্ছে এই মন্দিরটা সবাই চেনে। এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্দিরটা কবে খোলা থাকে বা কবে বন্ধ থাকে। আসলে প্রতিদিনই এই মন্দিরটা খোলা থাকে, বন্ধের কোনো অপশন নেই। যদি সরকারি কোনো কাজ থাকে সেক্ষেত্রে হচ্ছে মন্দিরটা বন্ধ থাকবে। আর এইখানে ঢুকতে পারবেন হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তো যখন আপনারা থাইল্যান্ডে বেড়াতে আসবেন তখন একটু গুগলটা চেক করলেই আপনারা বুঝতে পারবেন যে কবে মানে সামনে কোনো ছুটি আছে কিনা বা বন্ধ আছে কিনা। একটু চেক করেই হচ্ছে আপনারা ঘুরে আসতে পারেন। অনেকেই জানেই না খাওসান রোড থেকে একটু দূরে এত সুন্দর একটা মন্দির রয়েছে। ভিতরে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা মন্দির। প্রত্যেকটা মন্দির এত বেশি সুন্দর করে সাজানো রয়েছে, মানে দেখলেই হচ্ছে খুব ভালো লাগে। আর মানে এটা খুব ছোট একটা মন্দির। এসেছি, এখন ভিতরে ঢুকবো, বাট বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। দ্যাটস ওয়াই আমি একটু ভিডিও করছি আপনাদের জন্য। এটা হচ্ছে প্রবেশ পথ। ওঠার সময় অবশ্যই জুতাটা খুলে তারপর উঠতে হবে। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে এখন ভেতরে যাব। আচ্ছা, মন্দিরের গেটটা কি সুন্দর, কি সুন্দর করে ডিজাইন করা আছে। একদম একটু কাছ থেকে দেখি, খুবই সুন্দর। কি সুন্দর এটা। এইখানে একজন প্রার্থনা করছে, তাই ভেতরে বেশিক্ষণ থাকলাম না। মন্দিরের ভেতরটা অনেক সুন্দর। বাইরে থেকে দেখে মনে হয়েছে যে অল্প একটু জায়গা, কিন্তু ভেতরে বেশ ভালোই বড় রয়েছে এবং প্রত্যেকটা কর্নার এত বেশি সুন্দর, এত বেশি নান্দনিক প্রত্যেকটা জায়গা। তো এইখানে আসলে ছবি তুলতেও বেশ মানে ছবিগুলো খুব ভালো উঠছে। আমরা 2-4টা ছবি যা তুলেছি, তা আপনারা আসলে কিন্তু খুব সুন্দর করে ঘুরতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই মন্দিরটা লোকেশনটা আমি আবার একটু বলে দিই। এটা হচ্ছে নতুন যে খাওসান রোডটা রয়েছে, খাওসান রোডের পাশেই হচ্ছে ওল্ড খাওসান রোড। ওল্ড খাওসান রোড থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই হচ্ছে এই মন্দিরটা পেয়ে যাবেন। তো থাইল্যান্ডে ব্যাংককে যারা ঘুরতে আসবেন অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবেন, এটা আসলে মিস করা যাবে না। খুবই অল্প একটা অ্যামাউন্ট দিয়ে এটা ভিতরে ঢুকেছি। আসলে আমি তো বললাম যে এটা আসলে কোনো টাকাই লাগতো না ঢুকতে, কিন্তু আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি বলে আমাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হয়েছে। দাঁড়ান, এইবার
এই ভদ্রলোককে একটু পরিচয় করে দিই। এই যে দাঁড়িয়ে আছে ওনার নাম হচ্ছে লংফোতোক। ওনার উচ্চতা হচ্ছে 32 মিটার, যা থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মূর্তি। ওনাকে তৈরি করতে কত বছর সময় লেগেছিল জানেন? 60 বছর। 1867 সাল থেকে 1927 সাল পর্যন্ত ওনাকে তৈরি করা হয়েছে। এই মূর্তিটির মাথার অংশে উষ্ণিসা নামে বুদ্ধের একটি পবিত্র অংশ আছে, যা শ্রীলঙ্কা থেকে এখানে উপহার হিসেবে এসেছে। এখন আপনাদেরকে আরেকটা টিপস দিই। এই মন্দিরে ঢোকার সময় অবশ্যই চেষ্টা করবেন নম্র পোশাক পরে আসতে, যাতে কাঁধ এবং হাঁটু ঢাকা থাকে। অনেক মন্দিরে রেস্ট্রিকশন থাকে পোশাক নিয়ে। যদি একটু ঠিকঠাক মতো পোশাক পরে আসা যায় তাহলে হচ্ছে আর মন্দিরে ঢোকার সময় কোনো ঝামেলা হবে না। এই মন্দিরটা ঘুরে বেড়াতে এবং ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। আর এইখানকার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এইখানে কোনো তাড়াহুড়া নেই, মানে মানুষজন অনেক ভিড় নেই, কোনো চিৎকার নেই, শুধু বাতাসে হচ্ছে একটা ঘন্টার শব্দ পাওয়া যায়, আওয়াজ পাওয়া যায়, আর সেই সাথে হচ্ছে ধূপের গন্ধ। ব্যাংককের ব্যস্ত ভ্রমণের মাঝে এই জায়গাটা একটুখানি স্বস্তি নিঃশ্বাস ফেলা যায়। মানুষজনও কম, তাই হচ্ছে মানে ঘুরে শান্তি পাওয়া যায় জায়গাটাতে। এই মন্দিরের ভেতরে ঢুকেই আমার চোখে পড়লো খুব আলাদা একটা জিনিস। দেয়াল জুড়ে কাচের শোকেসের মতো ঘর, আর এর ভেতরে রয়েছে মানুষের ছবি ও সুন্দর ডিজাইন করা পটারি। প্রথম দেখায় অনেকেই ভাবতে পারেন এগুলো হয়তো কোনো আর্ট এক্সিবিশন বা মিউজিয়ামের জিনিস। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু আসলে ব্যাপারটা অনেক গভীর ও আবেগের। এই শোকেস গুলোকে বলা হয় কলাম্বেরিয়াম। থাইল্যান্ডে বৌদ্ধ ধর্ম অনুসারে কোনো মানুষ মারা গেলে তাকে দাহ করার পর তার অস্থি এই ধরনের পটারির ভেতরে সংরক্ষণ করা হয়। এই পটারিগুলো শুধু পাত্র নয়, এগুলো একজন মানুষের শেষ স্মৃতিচিহ্ন, আর তাই পটারির পাশে রাখা হয় তার ছবি, নাম ও তথ্য। পরিবারের লোকজন এসে প্রার্থনা করে, ফুল দেয়, ধূপ জ্বালায় এবং তাদের প্রিয় মানুষটিকে স্মরণ করে। থাই সংস্কৃতিতে বিশ্বাস করা হয় মন্দিরে অস্থি রাখা হলে মৃত আত্মা শান্তি পায় এবং পরবর্তী জন্মে ভাগ্য লাভ করে। এ কারণে অনেক পরিবার বাড়িতে না রেখে এই পবিত্র মন্দিরে জায়গা ভাড়া নেয়। এই জায়গাটা খুব নীরব, শান্ত এবং এক ধরনের গভীর অনুভূতি তৈরি করে। এখানে দাঁড়িয়ে বোঝা যায় মৃত্যু শুধু শেষ নয়, এটা একটা স্মৃতি, শ্রদ্ধা আর বিশ্বাসের গল্প। ব্যাংককে ঘুরে এসে এই জায়গাটা আমাকে অন্যরকম ভাবে ভাবতে শিখিয়েছে। নেপাল বা এই থাইল্যান্ডের একটা সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে সব জায়গাতে হচ্ছে এরকম একটা মিউজিক অলওয়েজ চলতে থাকে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে লাইট বিক্রি করছে 20 বাত করে। আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে ওই কাঁচের মধ্যে একটা লোক শুয়ে আছে, তো এটা দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে এটা কি সত্যি সত্যি মানুষ কিনা জানি না। যাই হোক, আমার যে ফ্রেন্ড হয়েছে যেন ও বলতেছে যে ভয় পাওয়ার কিছু না, এটা সত্যি সত্যি মানুষ না, বাট জায়গাটা সুন্দর। এই মন্দিরটা দেখতে হচ্ছে আমাদের 8 ঘন্টা সময় লাগলো, মানে কেউ 1 ঘন্টার মতো। 1 ঘন্টা। আমরা তো ভিডিও করেছি, ছবি তুলেছি, দ্যাটস হচ্ছে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। তো পুরোটা ঘুরে দেখতে চাইলে হচ্ছে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে আসলেই হচ্ছে আপনারা এটা খুব সুন্দর করে দেখতে পারবেন আর ছবি তুলতে পারবেন। এটা ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস, খুব সুন্দর সুন্দর ছবি হয়েছে আমাদের। একদম, এই জায়গাটা খুব একটা বেশি টুরিস্টি প্লেস নয়, তো ওই জন্য ভিড়টা অনেকটা কম। মানে গ্র্যান্ড প্যালেস বা ওয়াটারন এগুলো খুব ভিড় হবে এই সময়তে, কারণ এখন প্রায় 11টা বাজছে। এখন এই জায়গাটা আমরা অনেক মানে খোলামেলা ভাবে ঘুরতে পেরেছি। লোকজন কম ছিল, ছবি তুলে ভিডিও করে খুব ভালো লেগেছে আমাদের। মানে একদিনে হচ্ছে 2-3টা জায়গা যদি কভার করতে চান তাহলে হচ্ছে অনেক আর্লি বের হয়ে যেতে হবে। আমরা দুইজন অনেক সকাল সকাল বের হয়ে পড়েছি, তো এখন হচ্ছে আমাদের এইটা ঘোরা শেষ, আমরা আরেকটা প্লেসে যাব, তো ওইটাও আপনাদেরকে দেখাবো। এটা মন্দিরের ভিতরে, অনেক সুন্দর এইটা। মন্দিরের ভিতরেই ছোট্ট একটা মানে অ্যাকোরিয়াম, অনেক বড় মাছগুলো, প্রত্যেকটা মাছ অনেক বড় বড়। আমরা এখন যাচ্ছি ব্যাংককের সবচাইতে আইকনিক জায়গায়। ওয়ার্থ ইন্দাওয়ারাম থেকে বের হয়ে আমরা রওনা দিলাম গ্র্যান্ড প্যালেসের দিকে। শান্তি থেকে রাজকীয়তা, এক কথায় বললে এই জায়গাটা শুধু একটা টুরিস্ট স্পটই না, এটা থাইল্যান্ডের ইতিহাসের হৃদয়। আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড প্যালেসের দিকে। রাস্তায় একটু ট্রাফিক ছিল, না হলে আরো দ্রুত আসতে পারতাম। আর খাওসান রোড থেকে কেউ হেঁটে আসতে চাইলে এখানে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আমরা হচ্ছে ওই মন্দিরটা ঘুরে, তো এইটা হচ্ছে অনেক সুন্দর। আমি আর রাজশ্রী আসছি,
তো এইটা ঘুরে দেখাবো, আর এটার এন্ট্রি ফি কত সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আমার সঙ্গে থাকবেন। থাইল্যান্ডে অনেক গরম, বাট ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওইখান থেকে হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি ভাড়া, ট্যাক্সি না, গ্র্যাব কল করেছিলাম। গ্র্যাবের ভাড়া নিয়েছে 95 বাত। তো আমি আর ও রাজশ্রী হচ্ছে শেয়ার করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের ভাড়া অনেক কম পড়েছে। আসলে এই ঘুরতে এসে যদি কোনো বন্ধু বান্ধবী যদি বানানো যায়, সেক্ষেত্রে হচ্ছে শেয়ার করে যাওয়া আসা করলে হচ্ছে খরচটাও কম পড়বে এবং দ্রুত হচ্ছে মুভ করা যাবে। এখান থেকে হচ্ছে নিচের থেকে নামার একটা জায়গা রয়েছে, সিঁড়ি রয়েছে। জাস্ট নিচে যাব হচ্ছে দেখার জন্য, দেখে হচ্ছে আবার আমি উপরে উঠে টিকিট কাটবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি থাইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার সামনে, দ্য গ্র্যান্ড প্যালেস। এইটা শুধু একটা প্রাসাদ না, এটা থাইল্যান্ডের ইতিহাস, বিশ্বাস আর রাজকীয় সংস্কৃতির জীবন্ত দলিল। চলুন দেখি এর ভিতরে কি রয়েছে, আর সাথে আপনাদেরকেও দেখাবো। মন্দিরে ঢুকতে গেলে কিছু রেস্ট্রিকশন রয়েছে। জামা কাপড়ের কিছু বাইন্ডিংস রয়েছে, অফ শোল্ডার, হাফ প্যান্ট এন্ড হচ্ছে 3/4 প্যান্ট, এগুলো পরে আসলে মন্দিরে যাওয়া যাবে না। তো আমার সাথে আমার বান্ধবী যে ছিল রাজশ্রী, ও হচ্ছে একটা স্লিভলেস জামা পরেছে, তো ওকে হচ্ছে ঢুকতে দিচ্ছে না। তো এখন গিয়েছে একটা জামা কেনার জন্য, তো আমি জানাবো আপনাদেরকে। এখানে পায়জামা রয়েছে, মানে লং প্যান্ট 200 বাত, আর লং প্যান্ট 200, স্কার্ট হচ্ছে 189 এন্ড টি শার্ট হচ্ছে 229। তো আমি আমার যে ড্রেসটা আছে সেটা স্লিভলেস ছিল আর ডিজাইনও ছিল সামনের দিকে, তো আমাকে অ্যালাউ করেনি। তো আমাকে এখানে নতুন টি শার্ট কিনতে হয়েছে, 229 বাট নিয়েছে। তো যারা হচ্ছে থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসে ঘুরতে চান, তারা অবশ্যই হচ্ছে ড্রেস আপটা আসলে ঠিকঠাক মতো করে আসতে হবে, না হলে হচ্ছে অনেক টাকা দিয়ে টিকিটটা আপনাকে, সরি, অনেক টাকা দিয়ে আসলে আপনাকে একটা ড্রেস কিনে তারপর হচ্ছে এন্ট্রি নিতে হবে। ওর অনেক মন খারাপ হয়ে গেছে, ও অনেক সুন্দর একটা ড্রেস পরে আসছিল, আর টি শার্টটার দাম অনেক বেশি নিয়ে নিয়েছে, যার কারণে হচ্ছে আমি একদম পছন্দ করি না, আবার এরকম গোলগলা ছেলেদের মতন টি শার্ট, আই হেট ইট। আর কিছু করার নাই, স্লিভলেস পরে আসছো। আবার ঘুরে দেখতে চাইলে আসলে কেনাই লাগবে। আরে দাও ভাই দাও। একটা টিকিট নিলাম, এটা প্রাইস হচ্ছে 500 বাত। জানি না ভিতরে কি আছে, ঘুরে দেখতে। 500 বাথ দিয়ে গ্র্যান্ড প্যালেসের জন্য যে টিকিটটা কেটেছি, এর মধ্যেই রয়েছে প্রাকিউ। দুইটা জায়গাতেই হচ্ছে আমি একসঙ্গে ঘুরতে পারবো। এখন বলে দিচ্ছি টিকিট কাটা এবং বন্ধের সময়। সকাল 8:30 থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, আর 3:30 পর্যন্ত টিকিট সেল করে, কিন্তু এটা ঘুরে দেখতে পারবেন বিকেল 4:30 পর্যন্ত। এইখানে ঢোকার পর আমার কাছে মনে হলো আমি কোনো ইতিহাসের মধ্যে ঢুকে পড়েছি। চারিদিকে এত সুন্দর, এতগুলো রাজপ্রাসাদ, দেখেই মনে হচ্ছিল যে আসলে আমি বর্তমানে নেই, আমি কোনো অতীতে চলে গিয়েছি। এই দেয়ালের ভিতরে লুকিয়ে আছে 200 বছরেও বেশি সময়ের গল্প। চলুন ধীরে ধীরে আপনাদেরকে সেই সব গল্পগুলো বলি। 1782 সাল, থাইল্যান্ডের রাজধানী তখন থোনবুরি থেকে সরিয়ে চাও ফ্রায়া নদীর এই পাশে আনা হয়। সেই সময় রাজা কিং রামা এই জায়গাটাকেই বেছে নেন নতুন রাজধানীর হৃদয় বানানোর জন্য। এইভাবেই জন্ম নেয় দ্য গ্র্যান্ড প্যালেস। এই প্রাসাদে ছিল রাজাদের বাসস্থান, রাষ্ট্রীয় কাজের কেন্দ্র এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল জায়গা। এখানে হচ্ছে টিকিটটা চেকিং করে তারপর হচ্ছে ভিতরে ঢুকে দিচ্ছে। এই মন্দিরের কয়েকটা দেয়াল জুড়ে বিশাল বিশাল ছবি আঁকা রয়েছে। এগুলো শুধু ছবিই না, এগুলো হচ্ছে রামাকিয়েন, রামায়ণের থাই সংস্করণ। রামাকিয়েন থাইল্যান্ডের সংস্কৃতি, নাটক, নৃত্য আর রাজনীতির একটা বড় অংশ। তো এই দেয়ালের ছবিগুলো রামায়ণের পুরো গল্পটাই চিত্রের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। প্রায় 150 বছর ধরে থাইল্যান্ডের রাজারা এখান থেকেই দেশ শাসন করছে। একটু চারপাশে তাকালেই বোঝা যায় এটা শুধু সৌন্দর্য না, এটা থাই শিল্পকলার চরম উৎকর্ষ। গ্র্যান্ড প্যালেসের স্থাপত্যে মিশে আছে থাই ঐতিহ্য, বৌদ্ধ ধর্মীয় নকশা, রাজকীয় প্রতীক, সোনালী রং, রঙিন কাজ, সূক্ষ্ম কারুকাজ। প্রতিটা দেয়াল যেন হাতে বানানো শিল্পকর্ম। এখানে প্রতিটা রঙের অর্থ আছে,
প্রতিটা নকশার একটা গল্প আছে। গ্র্যান্ড প্যালেসের সবচেয়ে পবিত্র অংশ হলো ওয়াত ফ্রাকিউ। এটা থাইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্দির। এখানেই আছে এমারাল্ড বুদ্ধা, দেশের সবচেয়ে পবিত্র বুদ্ধ মন্দির। এই বুদ্ধ মূর্তির উচ্চতা খুব বেশি না, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় এই মূর্তি যেখানে থাকে সেখানেই থাকে দেশের ভাগ্য ও সমৃদ্ধি। একটা দারুণ বিষয় কি জানেন, এটা আমিও জানতাম না। বছরে 3 বার ঋতু পরিবর্তনের সময় এই বুদ্ধার পোশাক পরিবর্তন করা হয় এবং এই পোশাকটা পরিবর্তন করে স্বয়ং থাইল্যান্ডের রাজা। এই কাজটা শুধু ধর্মীয় না, এটা থাই সংস্কৃতির সবচেয়ে পবিত্র আচারগুলোর মধ্যে একটি। গ্র্যান্ড প্যালেস শুধু অতীত না, এটা আজও জীবন্ত। আজও এখানে রাজকীয় অনুষ্ঠান হয়, ধর্মীয় আচার আচরণ পালন করা হয়, বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানানো হয়। এখানে প্রতিটা পদক্ষেপ খুব শৃঙ্খলা এবং সম্মান আর নিয়মের। এই কারণে আসলে পোশাক নিয়ে এত বেশি কঠোর ওরা, যা প্রথমেই দেখলেন যে আমার বন্ধুকে ঢুকতে দেয়নি পোশাকের কারণে। তো আসলে এটা কঠোরতা না, ঠিক এই জায়গাটা হচ্ছে সম্মান দেখানো হয়। তো আমার আসলে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এইখানে যে দাঁড়িয়ে আছে আমার বারবার মনে হচ্ছিল যে অতীতটাকেই আমি আসলে দেখতে পাচ্ছি। আমি শুধু ছবি তুলছি না, আর আমার কাছে মনে হচ্ছে যে আমি ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। তো আশা করব যে আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি যে টুকটাক ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি সেটা অবশ্যই আপনাদের কাজে লাগবে, এবং যখন থাইল্যান্ড ঘুরতে আসবেন তখন এটা আপনাকে অবশ্যই হেল্প করবে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। থাইল্যান্ডের নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।